প্রথমেই জানাবো ইরানের সাম্প্রতিক অস্থিরতার পেছনে ইসরায়েলের একটি বিস্তৃত নেটওয়ার্কের তথ্য সামনে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্যে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নতুন তথ্য। এরপর জানাবো পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর কনে সহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরও জানাবো বাংলাদেশ ও চীনকে কৌশলগতভাবে নজরে রাখতে ভারত একটি নতুন নৌঘাঁটি নির্মাণ করছে। বিষয়টি নিয়ে আঞ্চলিক নিরাপত্তা মহলে শুরু হয়েছে আলোচনা। আরও থাকছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইরানি দূতাবাস। এদিকে গাজার জন্য প্রস্তাবিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিষয়টি কূটনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে। সবশেষে জানাবো শীতের রাতেই গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিলিস্তিনিদের মানবিক সংকট নিরসনে বিশ্ব কি কার্যকর পদক্ষেপ নিতে পারে তা কমেন্টে জানান। আর বাংলাদেশকে ভালোবাসলে কমেন্টে লিখুন আই লাভ বাংলাদেশ। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইরানে অস্থিরতার নেপথ্যে ইসরায়েলের বিশাল নেটওয়ার্ক। বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। ইরানে বর্তমান অস্থিরতা উস্কে দিতে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসাতে ইসরায়েল একটি সুসংগঠিত ও বিশাল ডিজিটাল প্রোপাগান্ডার নেটওয়ার্ক পরিচালনা করছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কার ও হারেজের যৌথ অনুসন্ধানে এই গোপন অভিযানের বিস্তারিত উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েল সরকারের পরোক্ষ অর্থায়নে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পারস্য ভাষায় এই প্রচার চালানো হচ্ছে। অনুসন্ধান অনুযায়ী এই ডিজিটাল ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল ইরানিদের মধ্যে রাজতন্ত্রের প্রতি সমর্থন তৈরি করা এবং বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। গত বছর তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলার সময় এই নেটওয়ার্কটি অত্যন্ত সক্রিয় ছিল। হামলার খবর ইরানি গণমাধ্যমে আসার আগেই ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অ্যাভাটার ব্যবহার করে বিস্ফোরণের খবর এবং ডিপ ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এমনকি সাধারণ মানুষকে ব্যাংক লুট বা জেল ভেঙে বন্দীদের মুক্ত করার মতো উস্কানিমূলক পরামর্শ দেওয়া হয়েছে এই নেটওয়ার্ক থেকে। 2023 সালে রেজা পাহলভির ইসরায়েল সফর এই প্রচারের নতুন মাত্রা যোগ করে। ইসরায়েলের বর্তমান বিজ্ঞানমন্ত্রী গিলা গামলিয়েল তাকে ইরানের যুবরাজ হিসেবে পরিচয় করিয়ে দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। সিটিজেন ল্যাব তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই প্রচারণার সময়সূচির সঙ্গে ইসরায়েলি মাসুরিক অভিযানের স্পষ্ট মিল পাওয়া গেছে, যা নির্দেশ করে যে এটি সম্ভবত ইসরায়েল সরকার বা তাদের নিযুক্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ। বিশেষজ্ঞদের মতে রেজা পাহলভি বিদেশে গণতন্ত্রের কথা বললেও ইরানির একাংশ তাকে তার বাবার স্বৈরাচারী শাসনের উত্তরাধিকারী হিসেবেই দেখে। তেল আবিব ভিত্তিক গবেষক রাজ জিম্মতের মতে ইসরায়েলের এই প্রকাশ্য সমর্থন উল্টো খামেনি সরকারের সেই বয়ানকেই শক্তিশালী করছে যে বিদেশিরা ইরানকে আবার তাদের অনুগত রাষ্ট্রে পরিণত করতে চায়। গবেষকরা সতর্ক করেছেন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উচিত এ ধরনের অনৈতিক ডিজিটাল ক্যাম্পেইন থেকে বিরত থাকা, কারণ এটি দীর্ঘমেয়াদে অঞ্চলের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলে। পাকিস্তানে বিয়েবাড়িতে বিস্ফোরণে বর কনে সহ নিহত ৮। পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এদের মাঝে সদ্য বিবাহিত বর ও কনেও আছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিষয়টি জানিয়েছে এপি। সিনহুয়া নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলেছে বিস্ফোরণের ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার ১১ জানুয়ারি মধ্যরাতে এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে। ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমান জানান একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। রেস্কিউ কর্মকর্তাদের মতে বিস্ফোরণে আশেপাশের অন্তত ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন এই ঘটনার পূর্ণ তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানাচ্ছে ভারত। বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তার হুমকি এড়িয়ে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতের প্রতিরক্ষা সূত্রে খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে। গণমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এখানে অনেক বেশি সৈন্য, প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র মোতায়েন থাকবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌঘাঁটিটি একটি নৌ ডিটাচমেন্ট হিসাবে কাজ করবে। এখানে মূলত ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এখানে আনুমানিক 100 জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন। মূলত এটি পূর্ণাঙ্গ কোনো কমান্ড সেন্টার হয়ে কাজ করবে না বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কাজ ইতোমধ্যে শুরুর পথে আছে দেশটির নৌবাহিনী। পত্রিকাটি জানিয়েছে, নতুন এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট যুদ্ধজাহাজ রাখা হবে CRN-91 গান এবং নাগাস্ট্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা, যা তাদের নিখুঁত আঘাত হানা ও নজরদারি সক্ষমতা আরও বাড়াবে। তবে এখনও পর্যন্ত জেটি নির্মাণের কাজ হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত কাজ করা হবে। দেশটির নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সকেও কাজে লাগাবে, যার ফলে অতিরিক্ত অবকাঠামো খুব কম তৈরি করেই দ্রুত ঘাঁটিটি কার্যকর করা সম্ভব হবে বলে খবর। প্রাথমিক কাজের মধ্যে থাকবে একটি নির্দিষ্ট জেটি ও তীরভিত্তিক সহায়ক পরিকাঠামো নির্মাণ। দেশটির নৌবাহিনীর সূত্রের দাবি, কলকাতা থেকে প্রায় 100 কিমি দূরে এবং বঙ্গোপসাগরের তীরে হলদিয়ার অবস্থান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির বাড়তে থাকা চলাচল, সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের ঘটনা। সমুদ্রপথ সুরক্ষিত রাখা, আঞ্চলিক পরিস্থিতির ওপর নজরদারি এবং অঞ্চলের প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসাবে ভারতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ধরনের নৌ মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও এই ঘাঁটির নাম নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা দেওয়া হয়নি। খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা বলছে ইরানি দূতাবাস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। প্রতিবেদনে বলা হয়েছিল, 86 বছর বয়সী খামেনি বিক্ষোভ তীব্র হলে এবং নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিবারের প্রায় 20 জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথা উল্লেখ করা হয়। আরও দাবি করা হয়, তার বিদেশে সম্পদ রয়েছে। তবে এ বিষয়ে ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। দূতাবাস জানায়, ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী যুদ্ধ চলাকালীনও খামেনি দেশ ছাড়েননি। ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন এমন দাবি পুরোপুরি অসত্য। দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। ইরানে আসলে কি ঘটছে? ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি সত্যিই একটি বড় সমস্যা এবং তারা চান এটি কমুক। তবে তারা স্পষ্ট করেছেন, তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, যারা খামেনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির ঘনিষ্ঠ। এদিকে কোম শহরের ইসলামী চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি 3 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তেহরানে মোটামুটি সবকিছু স্বাভাবিক। এছাড়া খামেনি দেশ ছেড়ে পালাচ্ছেন এমন খবর সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই ধরনের প্রতিবেদনে নামহীন সূত্রের কথা বলা হয়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। যাচাই না করে এমন সংবাদ প্রকাশ থেকে ভারতীয় গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি। গাজার প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে এসেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভিসা বন্ড বাধ্যতামূলক করে যেসব দেশের নাম নতুন করে তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশও আছে এবং বাংলাদেশি আবেদনকারীদের জন্য এ নিয়ম ২১শে জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা। তবে এসব কিছুর মধ্যে গাজায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী সরকারের তরফ থেকে এটি প্রকাশের পর এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, কিসের ভিত্তিতে সরকার এই আগ্রহ প্রকাশ করল সেটি বিস্তারিত জানালে বিষয়টি পরিষ্কার হবে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বিশ্বজুড়ে এখন যে টালমাটাল পরিস্থিতি চলছে সে আলোকে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এমন ইঙ্গিত হয়তো সরকার এই আগ্রহ মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সাধারণত জাতিসংঘের আওতাভুক্ত শান্তিরক্ষা কার্যক্রমে অংশ করে থাকে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে হলেও গাজায় জাতিসংঘের আওতায় এই ফোর্স গঠিত হলে তাতে বাংলাদেশের জড়িত হতে আগ্রহী হতেই পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খান বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই বাহিনীতে যুক্ত হতে বাংলাদেশের দিক থেকে নেতিবাচক কিছু নেই বলেই মনে করেন তিনি। কি বলছে সরকার? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ওয়াশিংটন সফর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, সফরকালে অ্যালিসন হুকার ও পল কাপুরের সাথে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক, আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু ছাড়াও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মিস্টার রহমান বাংলাদেশে মার্কিন কৃষি পণ্যের আমদানি উল্লেখযোগ্য বেড়ে যাওয়ার পর দুই দেশের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা বৈঠকে তুলে ধরেছেন। এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য B1 ভিসাটি ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন। অ্যালিসন হুকার এই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে। তিনি বলেছেন, পর্যটন ভিসা নিয়ে মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান উল্লেখযোগ্যভাবে কমলে যুক্তরাষ্ট্র ভিসা বন্ডের বিষয়টি পর্যালোচনা করতে পারে। তিনি একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই বিবৃতিতেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা ফোর্সে বাংলাদেশ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করার কথা জানানো হয়েছে। যদিও এই ফোর্স কিভাবে গঠিত হবে, যুক্তরাষ্ট্র নাকি জাতিসংঘ, কার আওতায় এর কার্যক্রম চলবে এবং কাজের ধরন কি হবে এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি। শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭ জন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এলাকা, গাজা শহরের দক্ষিণ পূর্বে জেইতুন মহল্লা এবং অবরুদ্ধ উপত্যকার আরও কয়েকটি আবাসিক এলাকা। খান ইউনিসে এক হামলায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় 3 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী নিহত ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করছিলেন এবং তাদের মধ্যে একজন সামরিক সরঞ্জাম চুরি করছিলেন। তবে গাজার চিকিৎসা সূত্রের প্রতিবেদনের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করা ঘটনাগুলো একই কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে। শনিবার চরম শীতের কারণে 7 দিনের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। মাহমুদ আল আকরা নামের ওই নবজাতক মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় মারা যায়। দ্রুত তাপমাত্রা কমে যাবার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে প্রয়োজনীয় জ্বালানি, আশ্রয় ও মৌলিক উপকরণের সংকট এই মৃত্যুর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে চিকিৎসা সূত্র উল্লেখ করেছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা ও মানবিক বিপর্যয়ের এসব ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।